আমার মতো যারা ভাবেন আদার ব্যাপারই হলেও জাহাজের খবরটাও আমাদেরই রাখতে হবে, আমার মতোই যারা দেখেন পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সবকিছুর সুতোই বাঁধা সেই রাজনীতির নাটাইয়ে, তাদের স্বাগত আজকের রাজকাহনের। সাথে আছি নবনীতা চৌধুরী, নিবেদন করছে শাহ সিমেন্ট। শুরুতেই জানিয়ে দিতে চাই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী ব্যাংক খাতে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ 1 লাখ কোটি টাকার উপর। এই বিপুল পরিমাণ ঋণ নিয়ে কোম্পানির লোকসানির কারণে কিংবা অন্য কোনো যৌক্তিক কারণে যেসব ব্যবসায়ী 2015 সালে ঋণ পুনর্গঠন সুবিধা নিয়েও এতদিন ঋণ পরিশোধ করতে পারেননি, তাদের 4 বছরের মাথায় দ্বিতীয়বারের জন্য আবার নতুন করে ঋণ পুনঃতফসিলের সুবিধা দিচ্ছে সরকার। এ সুবিধার আওতায় মোট ঋণের মাত্র 2% এককালীন জমা দিয়ে একজন ঋণ খেলাপি নিয়মিত গ্রাহক হয়ে যাবেন। বাকি ঋণ শোধ করতে হবে 12 বছরের মধ্যে। ঋণের সুদহার 10, 12 বা 15 যাই থাকুক না কেন নেওয়া হবে 7% করে। আগামী 1 মাসের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করবে, যা 1 মে থেকে কার্যকর হবে জানিয়ে গত 25 মার্চ অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তাফা কামাল তাঁর নিজ দফতরে বলেছেন, যারা অসাধু ঋণ গ্রহীতা তাদের কাছ থেকেও টাকা আদায়ের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই দিন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নেতৃত্বে গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি তাদের প্রস্তাবে ঋণ খেলাপিদের ঋণ পরিশোধের সময়কাল বেঁধে দিয়েছে 15 বছর পর্যন্ত। এই 15 বছরের মধ্যে 2 বছর ঋণের কোনো কিস্তি পরিশোধ করতে হবে না। এ বিষয়টির বিরোধিতা করে বাংলাদেশ ব্যাংক বলেছে, এটি করা হলে ব্যাংকের তারল্য সংকট সহ মুনাফার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। অপরদিকে অর্থনীতিবিদদের অনেকে এসব সুবিধার বিরোধিতা করে বলছেন, ঋণ খেলাপিদের শাস্তি না দিয়ে অতিরিক্ত বর্ধিত মেয়াদে ঋণ পরিশোধের সুযোগ দেওয়া হলে নিয়মিত ঋণ গ্রহীতারাও ইচ্ছাকৃতভাবে খেলাপি হতে চাইবেন। এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মুর্শিদ কুলি খান, এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমদ এবং ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবির চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান। স্বাগত আপনাদের তিনজনকে। আব্দুল মাতলুব আহমেদ, আপনাকে দিয়ে যদি শুরু করি যে এসব সুবিধা দিয়ে আসলে খেলাপি ঋণ কমানো যাবে কিনা, কারণ খেলাপি ঋণ কমানোটাই তো মূল উদ্বেগ এবং মূল উদ্দেশ্য নিশ্চয়ই। মনে করতে হবে যে অ্যাটলিস্ট এটা তো সবার চোখের সামনে আসছে যে খেলাপি ঋণ ইজ নাও এফেক্টিং দ্য ইকোনমি। তো একটা সলিউশন তো বের করতে হবে, এবং আপনার বহু বছর ধরে যে ঋণ খেলাপি চলছে তাকে চলতে দিয়েছেন আপনি। এখন এমন এক পজিশনে যে হঠাৎ করে যদি বলেন যে সব টাকা তুমি দিয়ে দাও, তো অবশ্যই সেটা সারা জাগাবে না। এবং আজকে যেটা চেষ্টা করা হচ্ছে যে বিভিন্ন ফর্মুলা দিয়ে এটাকে একটা সলিউশন আনা যায় কিনা, কারণ যখন একটা ডিফল্ট লোন হয় ব্যাংকরাও একটা বিপদে থাকে, কারণ তার আবার একটা প্রভিশন রাখতে হয়, তার প্রফিটে গিয়ে এফেক্ট করে। তখন সেই প্রভিশন রাখতে গিয়ে তার প্রফিটটা শেয়ার হোল্ডারদের মনমতো করতে গেলে তাকে আবার ইন্টারেস্ট রেট বাড়াতে হয়। এটা ভিশিয়াস সার্কেল, এবং এটার থেকে না বেরোলে আসলে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আগামীতে ব্যবসা করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আপনি দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি সিঙ্গেল ডিজিট বলার পরেও, ব্যাংকদের সব ফ্যাসিলিটি দেওয়ার পরেও কিন্তু সিঙ্গেল ডিজিট হচ্ছে না এইসব কারণের জন্য। সেই জন্য এখন আমাদের মাননীয় মন্ত্রী আ.হ.ম মুস্তাফা কামাল সাহেব, অর্থমন্ত্রী নতুন, উনি কিন্তু আসার পর থেকে কিন্তু উনি বারবার করে বলছেন দিস ইজ এ প্রবলেম উইচ হি ওয়ান্টস টু সলভ। এবং আজকে মোহিত ভাইকে দিয়েও একটা কমিটি করে তারা কিন্তু একটা রেজাল্ট চাচ্ছে। আসলে ওনারা যেটাই করুন না কেন, যারা ঋণ নিচ্ছেন তারা যদি ঋণ ফেরত না দিতে চান তাহলে কোনো কিছু করেই কিছু হবে না। তো যেটা আমরা দেখতে পেয়েছিলাম, যেমন 2015-তে আমরা 500 কোটি টাকার উপরে আমরা একটা রিশোল্ডিংয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, এবং তারা কিন্তু সেইভাবে কিন্তু এগিয়ে আসতে পারে নাই, আমরা সেরকমভাবে আমরা রেজাল্ট পাইনি। সো ডেফিনেটলি উই নিড এ ডিসরাপটিভ সলিউশন, এবং যে সলিউশনটা আমি হয়তো আজকে এটাকে কোনো সলিউশন মনে হচ্ছে কিনা, কারণ আমি যদি আপনাকে এটা দিয়ে এই প্রশ্নটাই করি যে মানে ধরুন ওই যে বলছিলেন যে প্রধানমন্ত্রী বলার পরেও সিঙ্গেল ডিজিটে সুদে ঋণ পাওয়া যাচ্ছে না, বা ধরুন আপনি সময় মতো ঋণ পরিশোধ করেছেন, আপনি তো এই সুবিধাগুলো পাননি, তো তাহলে ঋণ সময় মতো পরিশোধ করবেন কেন? ওয়েল এগেইন এটা মাইন্ডসেটের ব্যাপার। যেমন ট্রান্সপারেন্ট কোম্পানিজ, তারা কিন্তু তাদের যে হিসাবপত্র, তাদের যে ব্যবসা, তারা কিন্তু সুদের হার নিয়ে সুদের অ্যামাউন্ট হিসাব করেই কিন্তু ব্যবসা করা হয়।
এবং এই সুদটা যে পার্ট অফ মাই ক্যাপিটাল এবং যেটা এই প্রিন্সিপাল পার্ট এবং এটা শোধ করতে হবে আমার, সেরকম চিন্তা ভাবনা করে আমরা করি। অনেকে আসেন, তার চিন্তা ভাবনা করেন, কিন্তু হঠাৎ করে কোনো অ্যাডভার্স সিচুয়েশনে হয়তো তাদের ক্ষতি হতে পারে, যেটাকে আমরা বলি যে ইচ্ছাকৃতভাবে তারা হয় না, খেলাপি হয় নাই। এটা কিন্তু রিকগনাইজ করা হচ্ছে এবারে। কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে দিচ্ছে তাদের ব্যাপারে আমরা কি করতে পারি সেটা কিন্তু এখনো স্পষ্ট হয় নাই। সেই জন্য আমার কাছে মনে হয় যে দ্য ভেরি ফ্যাক্ট যে আমরা সবাই আলাপ আলোচনা করছি এবং মাননীয় নতুন অর্থমন্ত্রী উনি নিজে সিরিয়াস অ্যাবাউট দিস, আমার মনে হয় এইবারে আমরা একটা সলিউশন পাবো। মুর্শিদ কুলি খান, আপনি কিভাবে দেখছেন? মনে করেন যে এই সুবিধাগুলো দিয়ে আসলে যারা বছরের পর বছর অনেক টাকার ঋণ খেলাপি করেছেন, রেখেছেন, তারা আসলে আগ্রহী হয়ে এগিয়ে আসবেন? দেখুন, আমি মাননীয় অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরপরই উনি যখন প্রথমেই এই সমস্যাটার আলোকপাত করেছিলেন, আমি খুব খুশি হয়েছিলাম যে এটা রাইট জায়গায় উনি মানে হাত দিয়েছেন। এবং যে মানে আপনার মানে বলে প্র্যাকটিক্যাল ইকোনমিস্ট বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, উনি বিষয়টা মানে বুঝেন এবং একটা সলিউশন নিয়ে আসছেন। কিন্তু কথা হলো যে এই সলিউশনটা কতদূর কাজ করবে এবং এই সলিউশনটা কি ওই মানে 2015-তে যে বাংলাদেশ ব্যাংক যে রিস্ট্রাকচারিং করে 15,000 কোটি টাকার এবং যেটা মুখ থুবড়ে পড়েছে, কোনো কাজ হয়নি। এবং যে বিষয়টা হলো যে সেরকম হবে কিনা, কতগুলো বিষয় এখানে আছে যে আমাদের দেখতে হবে। আমরা কিন্তু সুবিধাটা বারবার আমরা কিন্তু ঋণ খেলাপিদের দিচ্ছি, ব্যাংকের পরিচালকদের দিচ্ছি, বোর্ড অফ ডাইরেক্টরসদেরকে দিচ্ছি, কিন্তু আমরা আমানতকারীদের দিচ্ছি না। এই টাকাটা কার টাকা? আমানতকারীদের টাকা। কস্ট অফ ফান্ড ছিল কিন্তু 10%-এর উপরে। আপনি এখন ব্যাংকের মানে কাছ থেকে খেলাপিদের কাছ থেকে আপনি নেবেন 7%। তাহলে কিন্তু এখানে একটা ডিসপ্যারিটি হলো, যেটা যারা অলরেডি মানে ভালো মানে ট্রান্সপারেন্ট অ্যান্ড গুড ক্লায়েন্টস, ভালো ক্লায়েন্টরা কিন্তু তারা 13-14-15% শোধ করেছেন, তারা এখন আফসোস করবে যে আমি যদি শোধ না করতাম তাহলে আজকে আমি এই সুবিধাটা পেতাম। তবে একটা কথা যে মতলব ভাই যেটা বলেছেন যে এর তো একটা সলিউশনে আসতে হবে। যদি দোজ হু আর উইলফুল ডিফল্টার্স, অর্থমন্ত্রী যেটা বলেছেন মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, যে উইল বি ভেরি টাফ অন দ্যাম, এবং যারা জেনুইন মানে বিভিন্ন কারণে ডিজাস্টার্স বা বিভিন্ন রকম মানে মনে করেন হরতাল বা সন্ত্রাসের কারণে যারা বিজনেসে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা যদি আপনার খুব মেরিট বেসিসে দেওয়া হয় সুবিধাটা, দেন ইটস এ গুড মানে আপনার, কারণ এটা একটা আমরা একটা মানে আইসিইউর মতন আমরা তো অক্সিজেন দিয়ে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখতে পারি না। কিন্তু এর ফলে কিন্তু যে জিনিসগুলো হবে, যেমন এই যে আপনি ভর্তুকিটা দিচ্ছেন সুদের, 2 বছর বলছে যে তাকে কোনো টাকাই শোধ করতে হবে না, ওই লোক করবে কি সঙ্গে সঙ্গে তার সিআইবি ক্লিন হয়ে যাবে এবং সে আবার ব্যাংক থেকে টাকা নেবে। ও এর মধ্যে আবার সে আরেকটা জায়গা থেকে অন্য একটা ব্যাংক থেকে সে নেবে, কারণ এটা এটা সেজন্যই করা হচ্ছে যে এই লোকগুলো মানে আবার তারা কিন্তু অন্য ব্যাংক থেকে ক্লিন অ্যাজ সুন অ্যাজ ইউ ডু ইট, সে আর খেলাপি নয়। এখন এখানে কিছু কন্ডিশন দিয়ে দেওয়া উচিত যে অ্যাটলিস্ট সে মানে মানে অন দ্য মানে কি বলে তার বিহেভিয়ার প্যাটার্ন দেখে, লোন রিপেমেন্ট দেখে তাকে ফার্দার আবার লোন অন্য ব্যাংক দেবে কিনা। কিন্তু হয় কি, আমাদের তো অনেক ব্যাংক 57-58টা ব্যাংক হয়ে গেছে, ব্যাংকগুলো তো ক্লায়েন্ট পায় না, ক্লায়েন্ট কিন্তু ওই ঘুরে ফিরে ওই কয়েকজন। তাদের কাছে 2015 সালেও তো আসলে ওই 500 কোটি টাকার উপর ঋণ নেওয়া গেল যে 11টি কোম্পানির মতো, মানে এমডি সাহেবরা ঘুরে ঘুরে তাদের কাছেই যায়, তাদের কাছেই মানে এখন যে জিনিসটা হলো আমাদেরকে দেখতে হবে গুড ক্লায়েন্ট, যারা সত্যিকারের বিপদে পড়ে যারা খেলাপি হয়েছে তাদেরকে বাছাই করতে হবে, সুবিধাটা তাদের দিতে হবে। আর আমার মনে হয় যে ডাউন পেমেন্টটা খুব কম হয়ে গেছে, কারণ ডাউন পেমেন্টটা মানে প্রথমত 1% ছিল, মন্ত্রী মহোদয় এটাকে 2% করেছেন। সে যদি কিছু টাকা না দেয় তার তো দায়বদ্ধতা আসবে না। হ্যাঁ, আর আপনি যদি 7% আদায় করেন 12 বছর বসে, আর 10% আপনার এর কস্ট অফ ফান্ড, ব্যাংক কিন্তু সবসময় একটা জিনিস করে, কস্ট অফ ফান্ড দেখে। এমডি সাহেব আছেন, উনি বলবেন তাহলে এই লসটা কে বিয়ার করবে? লসটা যদি সরকার বিয়ার করে, নামিয়ে আনা যাচ্ছে না, আমাদেরকে যথেষ্ট ডিপোজিটের উপরে সুদও দেওয়া যাচ্ছে না, যেহেতু এটা সরকারি সিদ্ধান্ত, ওই যে ইন্টারেস্টের যে লসটা এটা যদি সরকার মানে বিয়ার করে বা কিছু ব্যাংকগুলোকে কিছু ক্ষতিপূরণ, না
ক্ষতিপূরণ দেয় সরকার, ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে যে ইন্টারেস্ট সাবসিডি হিসাবে, তাহলে হয়। আদারওয়াইজ কিন্তু ব্যাংকগুলো কিন্তু আবার লিকুইডিটি ক্রাঞ্চে পড়ে যাবে মানে দূরবর্তী সময়। সৈয়দ মাহবুবুর রহমান, আপনার কাছে অনেক প্রশ্ন। প্রথমত, যে আসলে ইচ্ছাকৃত মানে খেলাপি নাকি যৌক্তিক কারণে খেলাপি, সেটা চিহ্নিত করবার বাংলাদেশে মানে আমাদের ব্যাংকিং সিস্টেমে কোনো উপায় আছে কিনা, সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেবে কিনা এখানে। আর আসলেই তো যে যদি মাত্র 2% ডাউন পেমেন্ট নিয়ে 7% সরল সুদে 2 বছর বসে থেকে এর পরের 12 বছরে শোধ করতে হয়, তাতে লাভ হবে কিনা ব্যাংকিং সেক্টরের কোনো? থ্যাংক ইউ। আসলে যখন যেটা সবাই বলছিলেন যে যখন মাননীয় অর্থমন্ত্রী টেক ওভার করলেন, তখন উনি কিন্তু বলেছিলেন যে আমাদের এনপিএল কমাতে হবে। আসলেও আমাদের ব্যাংকের একটা বড় সংখ্যা এখন হচ্ছে এনপিএল, 10% উপরে, এখন 1 লক্ষ কোটি টাকার উপরে আমাদের এনপিএল। তো এটা কমাতেই হবে। এবং তখন অনেকগুলো স্টেপস নিয়ে আমরা কথা বলেছিলাম, লিগেল স্টেপস নিয়ে কথা বলছিলাম, আমরা রিশিডিউলিং নিয়ে কথা বলছিলাম। এবং এটা ব্যাপার আছে, এতে আপনি যদি ইন্ডিয়াতে দেখেন একটা উইলফুল ডিফল্টের সার্কুলার আছে, কিন্তু মাস্টার সার্কুলার, এবং সেখানে 5টা আইটেম বলা আছে, এইটা এর হলে এটা হলে এটা হলে, এটা উইলফুল ডিফল্টার হিসেবে ডিফাইন করে। এবং ভারতে তো শাস্তিরও ব্যবস্থা আছে, সবই আছে, আমাদের এখন শাস্তির ব্যবস্থা আছে, কিন্তু আমাদের প্রসেসটা বেসিক্যালি লম্বা করে ফেলে। আমাদের কিন্তু অর্থঋণ আইনটা কিন্তু ফ্যান্টাস্টিক আইন, আমরা যদি কথা বলি খুব ভালো আইন, কিন্তু এটা প্রয়োগ করতে গিয়ে আমাদের প্রবলেমটা হচ্ছে, এটা লম্বা হয়ে যাচ্ছে। এখন কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, যে আসলে আমরা কিন্তু চাচ্ছিলাম যদি 2012 সালে আমরা ফিরে যাই, 2012 সালে বিআরপিডি সার্কুলার আমাদেরকে ক্লাসিফিকেশন রুল নিয়ে কিছু কথাবার্তা বলে, এবং ওখানে এসে আমাদের যেমন আগে ছিল 18 মাসে বিএল হতো, সেটা 9 মাসে হয়ে গেল, 3 মাসে এসএস, 6 মাসে ডাউটফুল, 9 মাসে গিয়ে, আমি একটু সময় নিচ্ছি সো দ্যাট ইউ হ্যাভ নো টু ব্যাকগ্রাউন্ড। এবং সেই সময় 2011 সালে আমাদের এনপিএল ছিল, আমার যতটুকু মনে পড়ে 6.1 বা 6.2 এনপিএল, নন পারফর্মিং লোন। হ্যাঁ, 2012 সালে এই যখন নতুন, এটা কোনো মোর রেস্ট্রিকটিভ, মানে আপনার যেটা একটু লম্বা সময় পেত সে একটু কম সময় পাওয়া, তো ওটা ক্লাসিফাই হয়ে গেল 10.4। আই টেল ইউ, আমাদের ওই সময় ক্লাসিফিকেশন রুলটা রেস্ট্রিক্টিভ হয়ে যায়। উনি তো তখন ছিলেন বোধহয়, বসতে ভাই আপনি তখন ছিলেন, ওই সময় ওইটা হয়ে যাওয়ার পরে কিন্তু 10.4 হয়ে গেল। এরপরে কিন্তু আর থেকে খুব একটা নামে নাই, 9 এবং 10-এর মধ্যে কিন্তু ঘোরাঘুরি হচ্ছে। সো ওটা একটা ব্যাপার ছিল যে আমাদের একটু রেস্ট্রিক্টিভ হয়ে গেল। এরপর যখন আসলো যে ঠিক আছে 2015 সালে আসলো, 2015 সালের পরে দেখা গেলো যেটা আপনি বললেন, আসলে এটা কিন্তু ওয়ার্কআউট করে নাই। তো আমরা চাচ্ছিলাম একটা কিছু হোক, যে 2012 সালে যখন রিশিডিউলিং যে আমাদেরকে অ্যাপ্রুভালটা আসলো, খুব রেস্ট্রিক্টিভ হয়ে গেল, ক্যাশ ফ্লো দিয়ে কিন্তু আমি তখন আপনার রিশিডিউলিং করতে পারছিলাম না। তখন বলছি এত পার্সেন্ট ডাউন পেমেন্ট হলে এত পার্সেন্ট বা এত পার্সেন্ট, ম্যাক্সিমাম 25% যদি ওর যদি 4 বছর থাকে, তাকে আমি 25% টেনর বাড়াতে পারবো, মানে 4 থেকে সে 5-এ হতে পারবে। কিন্তু একটা কাস্টমারে কিন্তু রিশিডিউলিং করা মানে হচ্ছে যে এটা প্রপার, যেটা একটা ভালো কাস্টমার, যে আসলে টাকাটা কোনো ইম্প্যাক্ট হয়েছে, হয়তো গ্যাস পায়নি বা হয়তো বাবা মারা গেছেন, কেউ একটা কোনো একটা যৌক্তিক কারণে যেটা, সেটা যদি হয়, তখন সেখানে কি হয়েছে, সেখানে হয়তো দিতে এসছে, পারছে না। আবার দেখা গেছে ডাউন পেমেন্টটা প্রথমে 15%, পরে 30%, পরে 50%, ডাউন পেমেন্টটা বাড়ছে। তাতে করে দেখা গেছে কিন্তু খুব ওই একটা ভালো ব্যবসায়ী যে দিতে যাচ্ছে, তার জন্য এটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আবার আমি যদি আবার যে ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স করতে চাই, তাহলে আবার 15% ডাউন পেমেন্টও লাগে, ওটা দেওয়া ছাড়া কিন্তু আবার আমি ওকে আবার ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স দিতেও পারি না, আমি যদি চাইও। এখন ব্যাপারটা হচ্ছে যে সেগুলোর থেকে কনসিডার করে আমি নিশ্চিত যে মাননীয় অর্থমন্ত্রী এটা বলেছেন। এখনও কিন্তু আমরা সার্কুলারটা পাইনি, সুতরাং এখন অনেক কিছু বলার ডিফিকাল্ট, বাট এইটার সত্যি কথা যদি 12 বছর হয়, সেক্ষেত্রে আসলে বিরতিতে যাই। সৈয়দ মাহবুবুর রহমান, আপনাকে দিয়ে শুরু করব। মানে মুর্শিদ কুলি খান যখন ওই কথাটা বললেন যে আসলে ওই 2% ডাউন পেমেন্ট করে এরা তো আবার সকলে ঋণ নেওয়ার উপযুক্ত হয়ে পড়বেন, এবং উনি খুব মানে দৃঢ়তার সঙ্গে বলেছেন এরা আবার ঋণ নেবে। আমি আসলে আপনার কাছে এসে জানতে চাইবো যে এই যে কিছু বড় গ্রুপ, বড় কোম্পানির কাছেই সকল ঋণ ঘোরাফেরা করছে, সেটাও আপনাদের একরকম জিম্মি করেছে কিনা, বা আমাদেরও জিম্মি করেছে কিনা? একটা বিরতির পর ফিরে এলাম রাজকাহনে। সৈয়দ মাহবুবুর রহমান, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে এত সুবিধা বা এই যে খেলাপি ঋণ আদায়ে আপনাদের বেকায়দায় পড়া, এর একটা বড় কারণ এই কিনা যে
কিছু বড় গ্রুপের কাছে আসলে 2015 কথাই যদি দেখি যে 11টি গ্রুপের ঋণ আসলে রিশিডিউল করা হলো, এবং তাদেরকেই এখন আবার বড় বড় সুবিধা দেওয়ার কথা ভাবা হচ্ছে, কারণ 500 কোটি টাকার উপরে ঋণ তাদের কাছে। এই কিছু বড় গ্রুপের কাছে সব টাকা চলে যাওয়াটা, ঋণগুলো চলে যাওয়াটা, এটা আপনাদেরকে একরকমের জিম্মি করে ফেলেছে কিনা? আসলে এখন সুবিধা না দিয়ে আর উপায় নাই। আসলে ব্যাপারটা কি, ইউর রাইট, আমরা যারা ব্যাংকগুলো আছি আমরা সবসময় তেলে মাথায় তেল দিয়েছি। আমরা হোলসেল ব্যাংকিং বলে যাবো, যেসব বড় বড় গ্রুপের পিছিয়ে ছুটেছি, সে বড় গ্রুপের হয়তো তার দরকার 1000 কোটি টাকা, আমরা 5টা ব্যাংক গিয়ে দিয়েছি 3000 কোটি টাকা। তো এতে করে হয়েছে ওই লোকটির কাছে কিন্তু এক্সেস টু মানি কিন্তু কোনো ব্যাপারই না, হি ক্যান রাইট অন এনি চেকস। এখন যদি 1000 থাকতো তারা কিন্তু 1000-এর মধ্যে থেকে কিন্তু কাজ করার চেষ্টা করতো। যেই মুহূর্তে 3000 হয়ে গেছে, একটা ভালো কাস্টমার কিন্তু খারাপ হয়ে যেতে পারে, বিকজ হি হ্যাজ এক্সেস টু এক্সেস ফান্ড। সেক্ষেত্রে সে তখন জমি দেখেন, পাশে জমি দেখে, সে কিন্তু লোভী হয়ে যায় আর জমিটা কিনে ফেলে, এখন কম দাম আছে কিনে ফেলে, কিন্তু সে তখন ওই মুহূর্তে চিন্তা করে না এই জমি থেকে কিন্তু মানে রিটার্ন কিন্তু কালকে আসবে না। তো যেহেতু আমাদের সেই 59টা ব্যাংক, 59 ব্যাংকের সংখ্যাটা অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণেই এত স্বাভাবিক, যেটা আমি অন্য একটু বললেন যে এমডিরা ঘুরছে সবাই একই কাস্টমারের পিছনে। কারণ আমার জন্য যদি এক্স কাস্টমার যদি হয়, সেটা ভালো কাস্টমার, বড় কাস্টমার, খুব ইজি, আমার বোর্ডের সাথে সাথে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে, আমার জন্য বেশি কষ্ট করতে হচ্ছে না, সাথে সাথে কিন্তু আমি দিয়ে দিলাম, এবং তার কাছে কিন্তু সমস্ত ব্যাংকগুলো চলে যাচ্ছে। ইন দ্য প্রসেস তার দরকার হতো ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 1000 কোটি টাকা, সে পেয়ে যায় 3000 কোটি টাকা। স্বাভাবিকভাবেই এরকম যখন পায়, কটা কাস্টমার ঠিক থাকে। আর আমরাই গিয়ে অনেক সময় বলেছি, ভাই এক্স ভাই দেন না ভাই, চিটাগাং বদ্দা একটা এলসি দেন না, ওই উনি বদ্দা আমার সাথে রিলেশনশিপ অনেক পুরনো দিনের, দিয়ে দিচ্ছে একটা এলসি, উনি ওর ক্যাপাসিটি চিন্তা করে নাই। ইন দ্য প্রসেস এই পুরো জিনিসটা কিন্তু এই সিস্টেমের মধ্যে থেকে কিন্তু এনপিএলটা হয়েছে। সবসময় যে কাস্টমার হয়েছে তা না, কিন্তু আমরা ব্যাংকারও কিন্তু পার্সিয়ালি রেসপন্সিবল ফর দ্যাট। এখন যেটা হয়েছে যে, যেটা আপনি বলছেন যে যাতে করে আমরা একটু জিম্মিও হয়ে গেছে। এখন ধরেন একটা বড় গ্রুপ, তার দেখা যাবে তার কাছে 2000 কোটি টাকা ব্যাংকিং ফ্যাসিলিটি পড়ে আছে, কাস্টমার খুব ভালো। কি হচ্ছে, উনি হয়তো এই মুহূর্তে টাকা দিচ্ছেন, উনি আমার ব্যাংকের চেক দিয়ে দিচ্ছেন অমুক ব্যাংকে, সো হি ইজ রিপেইং, কিন্তু মেবি ওনার রিটার্ন কিন্তু যেটা সেটা আসছে না ব্যবসা থেকে, উনি ব্যাংকের চেক কেটে কেটে কিন্তু এই মুহূর্তে যদি কোনো একটা বা দুইটা ব্যাংক যদি পুল করে, সাথে সাথে কিন্তু ওইটা আপনার ডিফল্ট করবে, এটা আমরাও জানি। এবং স্বাভাবিকভাবে সেক্ষেত্রে তখন ওই কাস্টমারটা ওটার একটা অ্যাডভান্টেজ, মানে ব্যবসার মাধ্যমে, উৎপাদনের মাধ্যমে ঋণ শোধের টাকাটা উঠে আসছে না, অনেক ক্ষেত্রে কিন্তু এরকম হচ্ছে। তো সেটা কিন্তু লিডস টু আলটিমেটলি এ ডিফল্ট। এখন তো স্বাভাবিকভাবে ওই ব্যাপারটা কিন্তু হচ্ছে। এখন আমাদের যেটা হচ্ছে যে শুধুমাত্র যে এই যে যেটা মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, এটা দিলে কিন্তু হবে না। এটা দিয়ে আপনি ইমিডিয়েটলি অ্যারেস্ট করলেন জিনিসটাকে, কিন্তু আমাদের যদি আমরা যারা ডিফল্ট করছে, যারা উইলফুল ডিফল্টার, বিশেষ করে তাদেরকে আমরা যদি কোনো রকম স্ট্রং কোনো এক্সাম্পলারি অ্যাকশন না নিতে পারি, তাহলে কিন্তু যে লোকটি আজকে লোন নেবে সে ভাববে অসুবিধা কী আছে, আমার যদি ডিফল্ট হয়ও আমি তো রিশিডিউলিং মাধ্যমে নিয়ে ফেলতে পারি। তো আমার সাথে মনে হয় অর্থমন্ত্রী যেটা দিয়েছেন, এর সাথে সাথে আমি নিশ্চিত উনি ওটাও করবেন যে লিগ্যাল প্রসেসটাকে আরো কিভাবে এটাকে আরো লিগ্যাল প্রসেস তো প্রায় অসম্ভব হয়ে পড়ে, কারণ একটা মানে স্থগিতাদেশ হলে অনেক বছর ধরে মামলাটা ঝুলে থাকে। ওখানে অর্থমন্ত্রী এখন ওখানে একটু আমার রিকোয়েস্ট থাকবে, আমরা কথাও বলেছি, উনি বলেছেন দেখবেন এখানে কিন্তু কাজ করতে হবে যাতে করে প্রসেসটাকে আমরা শর্টেন করে ফেলতে। আমি একটা এক্সাম্পল দিই, অর্থ ঋণ আদালত শেষ করতে প্রায় 4 বছর লাগে, 3-4 বছর লেগে যায়। এরপরে আবার যখন আমার ব্যাংকের ফেভারে রায়টা আসে, আবার জারি মামলা করতে হয়, মানে এটাকে এক্সিকিউট করতে গেলে দেখা যায় 3 থেকে 4 বার। কেন নয় আমার যখন অর্থ ঋণ আদালত আমার ফেভারে চলে আসলো, সার্টিফিকেট অফ ওনারশিপ আমাকে দিবে না কেন? আই হ্যাভ টু টেক অ্যানাদার স্টেপ। এই যে কিছু কিছু জায়গা আছে, এইসব জায়গাগুলো যদি আমি অ্যাড্রেস করতে পারি, তখন যে লোকটি লোন নেবে প্রথমে সে চিন্তা করবে আমাকে কিন্তু যদি লোন ফেরত না দেয়, আমাকে কিন্তু এর মাধ্যমে যেতে হবে, হুইচ উইল বি ডেটারেন্ট। এতে করে নতুন করে এনপিএল হওয়ার সম্ভাবনা কম। যেগুলি হয়ে গেছে সেগুলি হয়তো রিস্ট্রাকচারিং রিশিডিউলিং করে আমরা ঠিক করে নিব ইন কোর্স অফ টাইম, বাট এইখানেও কিন্তু হাত দিতে হবে যাতে করে নতুন কোনো লোক যেন লোন নেওয়ার এইভাবে চিন্তা না করে যে আমি লোন ফেরত না দিয়েও পার পেয়ে যাবো। মুশফিকুল খান, কিন্তু যে পরিস্থিতিটা মানে আমার মনে হয় সৈয়দ মাহবুবুর রহমানের কথা খুব পরিষ্কার ভাবে মানে যে চিত্রটা ফুটে উঠলো, তাতে বড় বড় খেলাপিদের শাস্তি দেওয়ার কথা ভাবার মধ্যেও তো একটা আতঙ্ক কাজ করবার কথা। কারণ ধরুন তাদের কাছে টাকা আছে, তারা উৎপাদনে যান নাই, উৎপাদনের টাকা থেকে সেই ঋণ শোধ করতে পারছেন না, আরেক ব্যাংক থেকে ঋণ নিয়ে করছেন, মানে নিজেরাই ব্যাংকের টাকাগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি, মানে কি বলবো, যে এক ব্যাংকের টাকা আরেক ব্যাংকে ভাগ করে দিয়ে করছেন। সেখানে শাস্তিতে গেলে তো আবার পুরো প্রসেসটাও ডিস্টার্ব হয়ে যেতে পারে। না, এটা দেখেন আমরা কি উই আর ভেরি সফট ঋণ খেলাপিজ আর যারা ডিফল্টার্স,
কারণ আপনি দেখেন ইন্ডিয়ায় যে এই কয়েকদিন আগে নীরব মোদীকে তারা সেই ইউকেতে যে পাকড়াও করেছে, এবং নীরব মোদীর যে মানে আপনার যে আর্ট কালেকশন সেগুলো নিলাম করে 54 কোটি টাকা আদায় করেছে, তার আর্ট কালেকশন পর্যন্ত ধরেছে। দে আর ভেরি টাফ অন দিস। হ্যাঁ, কিন্তু আমরা আমাদের এক একটা ব্যাংক লুট হয়েছে যে আমরা কিন্তু তাদেরকে খুব বড় ধরনের কাউকে কিছু মানে জবাবদিহিতার মধ্যে এখনো আনতে পারিনি, যদিও অনেকে মানে লেফট রাইট করতেছে। এখানে এই জিনিসটা হলো কি ডিপেন্ড করে গভর্নমেন্টের পলিটিক্যাল ডিটারমিনেশন। অর্থমন্ত্রী যেহেতু একজন প্র্যাকটিক্যাল লোক, উনি যেহেতু এই জিনিসটা ধরেছেন এবং উনি বলেছেন যে ওনার সময় এনপিএল আর বাড়বে না, আমরা খুব খুশি এবং আমরা দেখতে চাই যে এনপিএল আর বাড়বে না। কিন্তু একটা কথা কিন্তু ওনাকে বুঝতে হবে, জানতে হবে যে 10.40 না 10.40 যেটা ঘোষিত, যেটা মানে পাবলিশ রেট, হ্যাঁ, এর কিন্তু ব্যাংকাররা, আমি মানে আই ওয়াজ অলসো এ ব্যাংকার, আমি সব ধরনের ব্যাংকেই কাজ করেছি, সেন্ট্রাল ব্যাংকে, কমার্শিয়াল ব্যাংকে, এগ্রিকালচারাল ব্যাংকে। যে জিনিসটা হলো যে আন্ডার দ্য কার্পেট অনেক কিছু থাকে, হ্যাঁ, সেখানে কাজেই সেখানে কিন্তু এই 10.4 চেয়ে অনেক বেশি হতে পারে। কাজেই উনি এখানে মন্ত্রী মহোদয় একটা ভালো জিনিস বলেছেন যে উনি প্রত্যেকটা ব্যাংকে স্পেশাল অডিট করাবেন। স্পেশাল অডিট, হ্যাঁ, এখানে আরেকটা জিনিস দেখতে হবে, এই যে স্পেশাল অডিট কাদের দিয়ে করাবেন? চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মদের দিয়ে করাবেন। কিন্তু আমরা কিন্তু দেখি যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মও কিন্তু অনেক সময় তারাও কিন্তু ইনফ্লুয়েন্সড হয়ে যায় এবং আনএথিক্যাল পথে হয়ে যায়। আপনি জানেন যে ওরিয়েন্টাল ব্যাংক এদেশে রান করেছিল, অ্যান্ড আমি ওই সময় মানে প্রশাসক হিসাবে ওই ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে অধিগ্রহণ করেছিলাম। ওরিয়েন্টাল ব্যাংক যারা মানে যে কোম্পানি, আমি নাম উচ্চারণ করছি না, যারা মানে এক্সটার্নাল অডিটর ছিল, তারা কিন্তু কখনো এই যে বিষয়গুলো ব্যাংকের যে অ্যাকাউন্টস যে স্টেটমেন্টে কখনো আসে নাই। কিন্তু এখানে মন্ত্রী মহোদয় বলেছেন যে উনি অডিট, স্পেশাল অডিট করাবেন। এটা একটা ভালো জিনিস যে স্পেশাল অডিট করালে হয় কি, আপনি ওই একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু সেই অডিট ফার্মগুলো নির্বাচনকেও কিন্তু আপনি করতে হবে, আপনার খুব সাবধানে যে কারা করবে তাদের ইন্টিগ্রিটিটা দেখতে হবে। কারণ এখানে এই জিনিসটা বাংলাদেশ ব্যাংকের মানে একটা লিস্ট আছে যে কোন কোন ফার্ম মানে আপনারা যাদের কারা ভালো, মানে মনে করেন যে যাদের মানে যারা এথিক্যাল হবেন, মানে এথিক্যাল শব্দটা বারবার বলছেন সৈয়দ মাহবুব, এখানে এই জিনিসটা কিন্তু দেখতে হবে। এখন কি আমরা এইটা একটা মানে মতলব ভাই যেটা বলেছেন যে একটা সলিউশনের মধ্যে আমাদের তো কিছু একটা করতে হবে। আসলে উপায় কি হয়ে গেছে, এখন রোগী এখন আপনার আইসিইউতে চলে গেছে, এখন আইসিইউতে তাকে তো আপনি হাই ডোজ অ্যান্টিবায়োটিক বলেন, যা বলেন, যত দ্বারা সবকিছু, এটা একটা দিস ইজ আমার মনে হয় যে একটা হাই ডোজ একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। আমরা আশা করি যে আমরা আশাবাদী হতে চাই যে এটা পরিস্থিতি উন্নত হবে। তবে যে জিনিসটা হলো যে তাদের বিহেভিয়ার প্যাটার্ন, মানে রিপেমেন্ট ক্যাপাসিটি বা রিপেমেন্ট প্যাটার্ন দেখে তারা কিন্তু এই 2 বছরে কিন্তু আবার একেবারে ক্লিন হয়ে তারা 2 বছরে আবার দেখা যাবে যে ব্যাংকগুলো কারণ আছে কিনা মানে যে এই অ্যান্টিবায়োটিকে কাজ হবে, কারণ ওই যে মানে তারা ক্লিন হবেন, ক্লিন হয়ে আরো ঋণ নেবেন এবং সেই ঋণ নিয়ে ঋণের টাকা দিয়ে এই ঋণ পরিশোধ, মানে কইয়ের তেলে কই ভাজতে থাকবেন। আর যারা কইয়ের তেলে কই ভাজছেন তাদেরকে আসলে যদি শাস্তির আওতায় আনা হয়, কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়, তাহলে তো এই মানে মাছ ভাজাভাজি শেষ, মানে এও তো আরেক বিপদ। নাই বলি আসলে আমরা করছি কি, রিয়েলি লুক এট ইট, ব্যাংকরাই যারা ব্যাড বরোয়ার্স তাদেরকে রিওয়ার্ড করছে ডিসকাউন্ট দিয়ে কিংবা মাফ করে, হ্যাঁ, যারা গুড বরোয়ার্স তাদের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে 1% রিওয়ার্ড আছে যে তোমাদের সব কিছু টাইমলি দাও, তা তোমাদেরকে 1% আমি তোমাদেরকে ফেরত দেবো, বিকজ উই হ্যাভ বিন এ গুড পার্টি। এই 1% ব্যাংকরা দেবার জন্য যে গড়িমসি করে মাঝে মাঝে অবাক লাগে। তো সেই জন্যই মাইন্ডসেট চেঞ্জ করতে হবে ব্যাংকারদের, মাইন্ডসেট চেঞ্জ করতে হবে যারা টাকা নেয় তাদের। আমার কাছে মনে হয় যে সলিউশনটা যেটা হওয়া উচিত সেটা আজকে আমার কাছে যেটা মনে হয় যে লাখ লাখ কেস আছে, ব্যাংকার কেস করছে, আর এখানে হাজার হাজার পার্টি, তারা কিন্তু সব ওভার ডিউ বসে আছে। 100 টাকা ঋণ দেখবেন 300, 400, 500 হয়ে গেছে।
হয়তো যে প্রজেক্ট জন্য নিয়েছে 10, 15, 20 বছর, সে হয়তো প্রজেক্টটা খালি হাড্ডি পড়ে আছে, কিন্তু ব্যাংকের খাতায় কিন্তু কোটি কোটি টাকা রয়ে গেছে। তাই ডিসরাপটিভ একটা সাজেশন সলিউশন লাগবে, যেটা আমি মনে করি মাননীয় অর্থমন্ত্রীকে দেখা হলে আমি এটা তো বলবো তাকে, যে একটা বছর একটা মনিটরিয়াম দেবে, এই 1 বছরের মধ্যে যত ডিফল্টার আছে তুমি যদি প্রিন্সিপাল অ্যামাউন্টটা আমাকে দিয়ে দাও, মানে মূল যে টাকাটা ঋণ তাহলে নিয়েছে। হবে কি, তুমি ভাই যা ইচ্ছা করো। কারণ আমাদের দরকার কি, এন্টারপ্রিনারকে আবার ফিল্ডে আনা। হ্যাঁ। এই যে এত কিছু করা হচ্ছে কেন, যে এরা উইলফুল ডিফল্টার না, এদেরকে আমি আবার ইকোনমিতে নিয়ে আসবো। তার জন্য তাদেরকে যেই করে হোক, আমি ব্যাংকেরও এই প্রবলেম সলভ হবে, আমারও ইকোনমিটা চাঙ্গা হবে। কিন্তু ইন এফেক্ট ব্যাংক কিন্তু খুশি না। ব্যাংক 2% পেয়ে তার 7% তাকে ঋণ দিয়ে 12 বছর শোধ করা, তাদের কাছে এটা কিন্তু কোনো সলিউশন আসবে না। আমি যেটা মনে করি, যদি তারা পুরো টাকাটা পেয়ে যায় এবং এটা যদি 1 বছরের মধ্যে দিয়ে দেয়, দেখা যাবে যে 1,00,000 কোটি টাকা আছে, হয়তো 25,000, 30,000 কোটি আসবে। যদি তা আসে, তাহলে কি হবে, ব্যাংক যে প্রভিশন অ্যামাউন্টগুলো আছে সব ফ্রি হয়ে যাবে, এবং ব্যাংকের কাছে কিন্তু আরও 25,000-30,000 কোটি টাকা জমলো। আর এই যে এভরি ডে হাজার হাজার কেসগুলো মেটানোর জন্য যে ব্যাংকে ওয়ারি করছে, কেসে যাচ্ছে, কোর্টে যাচ্ছে, সলভ আবার নতুন করে ফ্রেশ করতে হবে। এই ফ্রেশ সলিউশনটা এটা একমাত্র আমাদের নতুন অর্থমন্ত্রী দিতে পারবে। আর এখন কিন্তু আমরা এটাকে আবার জিআই রাখছি। মুশফিক খানের মতো কিছু যোগ করতে চাইছেন, মানে এটা ফ্রেশ স্টার্ট মনে হয় কি? যে আশাবাদকে সাধুবাদ জানাই যে উনি যে 25,000 কোটি টাকা 1 লাখ কোটি টাকার মধ্যে দিয়ে, কিন্তু আমরা যদি ট্রেন্ড দেখি, উনি বোধহয় ছোট ছোট ডিফল্টারদের কথা বলছেন, আমরা যদি- উনি ওই বড়দের আচ্ছা, বিষয়েই শুধু আশা ধরে রাখার বোধহয় একটু বিপক্ষে। তাহলে কিন্তু হ্যাঁ ব্যাংকের মানে চেহারা চেঞ্জ হয়ে যাবে উনি। হ্যাঁ, কিন্তু একটা কথা, যে এই যে মানে আপনার 1 লক্ষ কোটি টাকা যে ঋণ খেলাপি, এই জন্য কিন্তু এটা দিস ইজ এ কালেকটিভ ফেইলিউর। ব্যাংকার্স, ব্যাংকের যে পর্ষদ, বাংলাদেশ ব্যাংক, আমাদের সবার, এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। এখানে যে জিনিসটা হবে, ব্যাংকাররা কিন্তু একদিক দিয়ে খুশি হবে। কারণ কি জানেন, এই যে আপনি যে ব্যাংকের যে খাতা ক্লিন হয়ে যাবে, এটাকে বলে ব্যালেন্স শিট ম্যানেজমেন্ট। একটা ব্যালেন্স শিট ম্যানেজমেন্ট, এবং তারা এই যে এই ঋণগুলো যখনই আপনার রেগুলার হয়ে যাবে, তারা এই এটাকে আবার তাদের মানে রেগুলার ইনকাম অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবে, নাম্বার 1। আর নাম্বার 2, তারা তাদের এই রেট অফ ক্লাসিফিকেশন কমে যাবে, প্রভিশনিং কম করতে হবে, এবং তারা বেশি ডিভিডেন্ড দিতে পারবে তাদের ডাইরেক্টরদের, শেয়ার হোল্ডারদের। না হলে এখন ওরা বলবে যে আমার ব্যাংক তো লস দেখানো হবে। এইখানেই বাংলাদেশ ব্যাংকের নতুন ল আসতে হবে, যে তোমার যে এই যে লসটা তুমি আজকে দেখাচ্ছ না, খাতায় বলছো পাবে, কিন্তু আসলে কিছু নাই, প্র্যাকটিক্যালি হও, এটা নাই কিছু। সো বেটার তুমি লসটা দেখাও, কিন্তু বাংলাদেশ ব্যাংকের ল লাগবে যে এইখানে ওদের ব্যাংকরা যাতে এটাকে লস হিসেবে ওদের শো করে ব্যাংকে গ্রেডিং না নামতে হয়। এইখানেই ব্যাংকাররা এবং বাংলাদেশ ব্যাংকরা সলিউশন বের করতে। একটা ব্যাপার বলে যেটা এসেছিল, যে ভালো কাস্টমারদেরকে ইনসেন্টিভাইজ করা, ওটা আসলে 1% যেটা ডিসকাউন্টের কথা বললেন মোত্তফা, আমরা দিচ্ছি। হ্যাঁ, হয়তো কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ একটু দেরি করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যখন ভালো কাস্টমারকে ঋণ দেই, আমরা কিন্তু সবচেয়ে ভালো রেটেই দিই। আমার যদি গোয়িং ডেট থাকে 11-12, আমি কিন্তু ওকে 10-এই দিচ্ছি। সো আমি কিন্তু ওনাকে, যেহেতু আমার ভালো কাস্টমার, যেসব কাস্টমারকে চিন্তা করতে হয় না রিপেমেন্ট নিয়ে, তাকে কিন্তু আমি এমনি আমরা দেই। সো এখানে আবার ডিসকাউন্টটা বাংলাদেশ ব্যাংক বলছে তাই আমরা দিচ্ছি, কিন্তু এটা কিন্তু পৃথিবীর কোথাও নেই। না, আমি বাংলাদেশ ব্যাংকের রুল আমি খাটো করে বলছি, বাংলাদেশ ব্যাংকের রুল আমরা দিচ্ছি, আমি কিন্তু বলতে হবে দিচ্ছি, একটু দেরি হয়, কিন্তু আসলে কিন্তু আমরা কিন্তু অলরেডি ওনাকে এলসি কমিশনে আমরা যখন ওনাকে ইন্টারেস্ট রেট দিই, বিভিন্ন চার্জে কিন্তু আমরা কন্টিনিউয়াস ডিসকাউন্ট দিয়ে যাচ্ছি, কিন্তু সেটা কিন্তু একটা। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে কি, আমরা আরেকটা যেটা সলিউশন, রিকনস্ট্রাকটিং ব্যাংক, যেটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এবার যে ব্যাড লোনগুলোকে বের করে নিয়ে একটা অন্য একটা কোম্পানি ফর্ম করা, যাদের কাজ শুধুই হবে, যেটা অর্থমন্ত্রী মহোদয় বলেছেন দেখবেন, যারা এই জিনিসটাকে হ্যান্ডেল করবে, তাতে করে হয় কি, ওদের ফোকাসটা থাকবে ওখানে, হেয়ার কাট নিয়ে করে ফেললো, সেটা গেল একটা। আরেকটা ঋণ আদায় করবে। একটা বিরতিতে যাই, বিরতির পর আমি আসলে আব্দুল মাত্তুব আহমেদ আপনাকে দিয়ে শুরু করতে চাই ওই জায়গাটায়, যে মানে রাজনৈতিক সদিচ্ছার প্রসঙ্গ বারবার বলছিলেন মুর্শিদ কুলি খান, মানে সেটা কি বড় ঋণ খেলাপিদের ক্ষেত্রেই বিশেষভাবে জরুরি কিনা? একটা বিরতির পর।
ফিরে এলাম রাজকাহানে। আব্দুল মাতলুব আহমেদ, রাজনৈতিক সদিচ্ছার কথা হচ্ছিল। রাজনৈতিক সদিচ্ছার কথা তো আমরা শুনি, মানে আমাদের আগের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তো কতবার সংসদের ভেতরে বাইরে বলেছেন যে ব্যাংকিং এর যে অবস্থা মানে একটা বিপর্যয়ের দিকে যাচ্ছে। ওয়েল, রাজনৈতিক যদি সদিচ্ছা না থাকতো তাহলে আজকে নতুন অর্থমন্ত্রী এসেই কিন্তু এটা বলতেন না। ইট ডিপেন্ডস অন দ্য ম্যান হু ইজ অন দ্য হেলম অফ অ্যাফেয়ার্স। তাদের শক্তি থাকতে হবে মনে, পিঠে এবং গায়ে। তো এবারে অর্থমন্ত্রী মহোদয়ের কাছে আমার যা মনে হচ্ছে, হি মিনস হোয়াট হি সেজ, এবং এখন যেটা উনি আলাপ আলোচনা করছে, হি ইজ ট্রাইং টু লুক ফর সলিউশনস। এবং মনে রাখতে হবে যে এইটার যে প্রবলেমটা, যে বড় বড় লোনের প্রবলেমটা, বেশিরভাগই কিন্তু কিছুটা হলেও পলিটিক্যাল একটা লিঙ্কেজ রয়েছে। আর এটা সলিউশনই কিন্তু পলিটিক্স থেকে আসতে হবে। এটা কিন্তু ব্যাংকাররা বা আমাদের এমডি সাহেব, মাহবুব ভাইরা, এমনকি সেন্ট্রাল ব্যাংকও খুব একটা কিছু সেইভাবে কোনো রেজাল্ট আনতে পারবেন না। সেজন্য হিট আপন দ্য রাইট পয়েন্ট, এটা একমাত্র পলিটিক্যাল যে উইল থাকলেই এটার সলিউশন আসবে। কিন্তু আপনি যেটা বললেন যে ওই যে ছোট ছোট খেলাপিদেরকেও উৎসাহমূলক কিছু সুবিধা দিয়ে তাদেরকে আনা, সেটার জন্য তো বোধহয় মানে এইটা তো উদ্ভাবনী ব্যাংকিংও একটা কাজে আসতে পারে। ওয়েল, আই উড লাইক টু সে লাইক দিস, যে আজকে যদি আমরা মালয়েশিয়া দেখি, থাইল্যান্ড দেখি, এমনকি ভারতও দেখি, there's a huge amount of SME এবং মিডিয়াম এবং স্মল টাইপ অফ লোনস। আমাদের এখানে ব্যাংকাররা ওই যেভাবে আমরা ধরেন আজ পর্যন্ত গাড়ি হয় নাই কেন, কারণ আমরা প্রথম থেকে ইম্পোর্টেড গাড়িতে চড়ি। তো উই হ্যাভ স্পয়েলড আওয়ারসেলভস। তো প্রথমে আমাদের ব্যাংকাররা ওই যেহেতু এক জায়গায় গেলে বহু কোটি টাকা লোন দিতে পারছে, তার তো বেশি যেতে হবে না। আর যখন ছোট ছোট লোন দেবেন, আপনার তো গায়ে খাটতে হবে, আপনি যেতে হবে, টেক কেয়ার অফ দোজ লোন। আর এমনকি একটা কম্পিউটার কেনার লোন নিতে আমাকেও দিস্তা দিস্তা কাগজও জমা দিতে হবে। সেই জন্যই বলছি যে ওনারা যদি এক জায়গায় গেলে যদি 1000 লোকে কাজ হয়ে যায়, তো কেন উনি যাবেন না? সমস্যা হচ্ছে সেই একজনের কাছে তো সবাই দৌড়াচ্ছে। সো দ্যাট গাই, ওর মাথা খারাপ হয়ে যায়, ওর যে রেসপন্সিবিলিটি জিনিসটা ও ভুলে যায়। তখন দে কিপ অন টেকিং লোনস, এমনকি তারা এইটা আসলে উল্টাপাল্টা জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলে কিংবা ওকে ধারই দিয়ে দেয়। তো এই যে জিনিসটা পরে কিন্তু আর তারা মেকআপ করতে পারে না। যেমন একটা 3 হুইলার বেবি ট্যাক্সিতে যদি আপনার 25 জন মিলে বসে, তো ট্যাক্সি চলতে পারবে? ঠিক সেরকম একটা ফ্যাক্টরিতে যার টোটাল ক্যাপাসিটি 5 কোটি টাকা ঋণ নেওয়া, সেই যদি 50 কোটি ঋণ নেয়, তো তার সাথে সার্ভিস করবে কোত্থেকে? সেই জন্যই ব্যাংকারদেরকে সবচেয়ে আগে আমি বলবো, ব্যাংকাররা যদি লোনটা না দেয় আমি তো পাবো না, তাদেরকে কেয়ারফুল হতে হবে। দে হ্যাভ টু বি আউট অফ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, দে হ্যাভ টু বি আউট অফ এনি সর্ট অফ ইনফ্লুয়েন্স। তখনই কিন্তু আমাদের আগামীতে এই নন পারফরমেন্স কমে যাবে। আজকে মাহবুব ভাই যত যাই বলুক, উনি যদি শক্ত থাকে, কোনো টাকা ওনার আঙুলে ফাঁক দিয়ে যেতে পারে না। মুশফিকুল খান, আমি আসবো আপনার কাছে। তখনও সৈয়দ মাহবুবুর রহমান যুক্ত করতে চাইছিলেন আব্দুল মাতলুব আহমেদের সাথে, যে আপনিও তো এই বিষয়ে একমত যে মানে আপনারাও আসলে দিয়েছেন, যাদেরকে লোন দিয়েছেন তাদেরকেই আরো বেশি বেশি টাকা অফার করেছেন। এখন আমি এগ্রি করে নিয়েছি, কিন্তু প্রথমে বলেছি সেটা। হ্যাঁ, এখন যেটা যে প্রফিট ব্যাপারটা হচ্ছে কি, কেন করে? একটা হচ্ছে আমার কম লোকবল লাগে, দ্বিতীয়টা হচ্ছে আমি তাড়াতাড়ি প্রফিট বুক করতে পারি আমার বইতে। এখন মুশকিলটা হচ্ছে কি, শেয়ার হোল্ডারদের একটা প্রেশার সবসময় থাকে, বোর্ডের প্রেশার থাকে যে প্রফিট করতে হবে, আমি এখনই প্রফিটটা চাই। তাতে করে হয় কি, পুরো মানে যখন এক্সিকিউশনে যারা থাকেন তাদের উপর কিন্তু প্রথম দিন থেকে একটা প্রেশার থাকে যেটা করতে হবে। এটা করতে গিয়ে কিন্তু অনেক সময় এই জিনিসগুলো হয়। এবং ব্যাপারটা হচ্ছে আমাদের এমডিরা যেটা হচ্ছে, আমরা 3 বছর করে করে আসি। আবার বড় বড় ঋণ যারা নেন তারা তো আবার বড় বড় ব্যাংকের বোর্ডেও থাকেন। তা তো থাকেন, সেটা অন্য ব্যাপার। ব্যাংকারদের পক্ষে চাপ থেকে মুক্ত থাকাও তো খুব কঠিন। হ্যাঁ, আবার যেটা আমরা যদি 3 বছর করে করে থাকি, সো আমরা অনেক সময় অনেকে আমরা 3 বছর করে চিন্তা করে 3 বছর ভালো প্রফিট দেখালে তো মোটামুটি হয়ে গেল। সো ওখানে কিন্তু শর্ট টার্ম প্লে করি। ও এক একজন এমডি কি মোটামুটি 3 বছর করে টার্ম হয় আর কি। এরপর 3, 6 হতে পারে, 9 হতে পারে, তেমন কোনো রেস্ট্রিকশনস নাই। বাট কথা হচ্ছে এটাও একটা ব্যাপার থেকে যায় কিন্তু, ওই যে প্রফিট মোডে প্রথমত বোর্ড থেকে বলা হয় করতে হবে, বিকজ আমার শেয়ার হোল্ডার বাড়াতে হবে, বিকজ পাশের ব্যাংক যখন করে আমার ব্যাংকের উপর চাপটা পড়ে এবং আমার ট্রিকল ডাউন করে ডাউন দ্য লাইন। এটা একটা সমস্যা থাকে। আব্দুল মাতলুব আহমেদ যে বলেন যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা যদি দিয়ে দিতে পারে সেটা নিয়ে না, আমি একটা কথা বলি, তাহলে তো তারল্য বাড়বে, তাহলে অন্য জায়গায় আপনারা ঋণ দিতে পারবেন। এটা কিন্তু আমরা করছি, এটা কিন্তু যেটা মতলুব ভাই বলেছেন সেটা কিন্তু আমরা ব্যাংকাররা কিন্তু করছি। 12 বছরে যে ব্যাপারটা এসছে, আমি যেটা বললাম, এখন আমরা রুলসটা দেখি নাই। আই এম শিওর ইট ইজ পসিবল ম্যাক্সিমাম উই ক্যান গিভ।
অন দ্য বেস অফ এটা করতে হবে আসলে কাস্টমারের ক্যাশ ফ্লো বিবেচনা করে। যদি 5 বছর দিতে পারে 5 বছর হওয়া উচিত, 6 বছর হবে। আমরা চাই না যে সব কিছুই ভালো হয় 12 বছর হোক। কাস্টমারের ক্যাশ ফ্লো যদি বিবেচনা করে করি, আবার যদি দেখা যায় উনি 5 বছর দিতে পারেন, আমি 12 বছর দিয়ে দিলাম, তাহলে করে আবার কিন্তু টাকা ডাইভার্ট হয়ে যাবে, আবার কিন্তু ওনার খারাপ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এখানে কিন্তু সবচেয়ে বেশি দরকারটা হচ্ছে যে আসলে ব্যাংকেরও সার্ভিলেন্সটা বাড়াতে হবে। আমরা যখন লোনটা দেই, আমি এন্ড ইউজটা এনশিওর করতে হবে। হোয়াইল মোত্তফা যেটা বলেছেন যে এসএম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অফকোর্স আমাদের দেশে 20 লক্ষ লোক এভরি ইয়ারে লেবার ফোর্স জয়েন করছে। আমাদের এইখানে দেখা যাচ্ছে জিডিপি গ্রোথ হচ্ছে, বলছে আমাদের এমপ্লয়মেন্ট গ্রোথ কিন্তু হচ্ছে না। এমপ্লয়মেন্ট গ্রোথের জন্য আমার বেসিক্যালি হোলিস্টিক্যালি আমার গ্রোথটা দরকার, সেখানে এসএমই ইজ ইম্পর্টেন্ট। বাট আনফর্চুনেটলি এসএমইতেও কিন্তু এনপিএলটা ইজ ভেরি হাই। আই টেল ইউ এসএমইতে এনপিএল প্রায় 13 থেকে 14%। ও আচ্ছা, সেখানেও সেখানে কিন্তু হয়ে হাই। পড়ছেন। এখানে কিন্তু আমি বলবো একটা কারণে সম্ভবত হয়, সেখানে আমার সার্ভিলেন্স এন্ড ইউজ এগুলো আমরা ইনশিওর করতে পারছি না। বাট তারপরেও আমাদের এসএমইতে করতে হবে যেটা আপনি বললেন যে আমরা একটা গ্রুপের কাছে যে জিম্মি হয়ে যাচ্ছি, এখান থেকে বেরোতে গেলেও কিন্তু আমাকে এসএমইতে যেতে হবে, আমাদেরকে ইন্ডিভিজুয়াল লোনে যেতে হবে। তাতে করে কিন্তু আমাদের পোর্টফোলিও যত ডাইভার্সিফাই করতে পারবো, আমার রিস্কটাও তত ডাইভার্সিফাই করতে পারবো। ওমেন এন্টারপ্রেনার চলে আসে, অবশ্যই উইমেন্স এন্টারপ্রেনার আপনারা কিন্তু সেইখানেও ঋণ দিতে পারেন, এবং আমাদের রেজাল্ট কিন্তু দেখেছি না, উইমেনে ভেরি গুড। কিন্তু ঋণ নিলে কিন্তু শোধ খুব ভালো আসে। উইমেনে যেটা হয়, আর আপনার যে এসএমই যে আপনার যে ডিফল্ট হয়, এটা বেশিরভাগই দোষ কিন্তু ব্যাংকের দিকে দেখতে হবে। কারণ আপনার রিলেশনশিপ ব্যাংকার অনেকে করছে না। ওই লোকটা টাকাটা নিয়ে যে মেশিন কেনার কথা, মেশিন না কিনে সেই শ্বশুর বাড়ির পাশে একটা বাড়ি কিনে বানালো, এটা যে করছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না কেন? এবং যখন দেখছেন তখন অলরেডি টাকাটা তো ইনভেস্ট করে ফেলেছে। বলেছি আপনাকে মানে এন্ড ইউজটা ইনশিওর ব্যবসা করতে না হবে। করে আসলে ঋণটা কি কাজে লাগানো হচ্ছে Exactly. সেটা বড় থেকে ছোট কারো ক্ষেত্রে বোধহয় আমরা দেখছি না। মানে আমাদের এখানে আমাদের ফেলিউর আছে, কিন্তু আমি বলবো এন্ড ইউজ থেকে ব্যাংকাররা কখনো দেখে না। কারণ এখানে আমি একটা পয়েন্ট আপনাকে অ্যাড করতে চাই, অনস দ্য মানি ইজ আউট, এন্ড ইউটিলাইজেশন কি হচ্ছে, এখানে কিন্তু ব্যাংক ইজ ভেরি পুয়ার। ওই যে সার্ভেলেন্স, সেটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে। যার ফলে হয় কি ডাইভার্সন হয় এবং ওইটা মানে আপনার ডিফল্টার হয়ে যায়। হ্যাঁ, এখন আরেকটা জিনিস আমার মনে হয় যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে, সেটা হলো কি ব্যাংক বা মানি মার্কেট ইজ ফর শর্ট টার্ম লোন। এসএমই বা আপনি কিন্তু এই যে লং টার্ম লোনে আপনি কিন্তু যে নিয়ে এই যে ক্রেডিট মিসম্যানেজমেন্ট হয়ে যাবে, ব্যাংকের লিকুইডিটি মিসম্যাচ হয়ে যাবে। ব্যাংক এই যে প্রজেক্ট লোন বা বড় ধরনের টার্ম লোনের জন্য আমাদেরকে ক্যাপিটাল মার্কেটকে ভাইব্রেন্ট করতে হবে, ক্যাপিটাল মার্কেটে যেতে হবে। ক্যাপিটাল মার্কেটে, কারণ ক্যাপিটাল মার্কেট ইজ ফর দ্যাট। ব্যাংক আমাদের তো এমনকি বড় বড় সরকারি স্থাপনাও তৈরি হচ্ছে ব্যাংক থেকে ঋণ নিয়ে। এটা ঠিক না। আমাদেরকে ক্যাপিটাল মার্কেট, বড় ধরনের বিগ ইনভেস্টমেন্ট আসতেছে, আমাদের উই আর গোয়িং ফর 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলা হচ্ছে। প্রচুর ইন্ডাস্ট্রির মানে এই এখন যদি ব্যাংক থেকে সেই এই টাকা নিয়ে ইন্ডাস্ট্রি করা হয়, তাহলে এটা তো 10 বছর 12 বছর নর্মালি। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু যে ক্যাপিটাল মার্কেটকে বা পুঁজিবাজারকে আপনাকে সেখানে যেতে হবে, এবং সাইমালটেনিয়াসলি ক্যাপিটাল মার্কেট এবং মানি মার্কেট, এবং এরা যদি মানি মার্কেট ইজ ফর শর্ট টার্ম লোন, আপনার কারেন্ট লোন দেবে, আপনার ওই যে উনি বললেন এসএমই বা এদেরকে। হ্যাঁ, কিন্তু বড় বড় ইস্যুর জন্য কিন্তু আপনাকে ক্যাপিটাল মার্কেটে যেতে হবে। ক্যাপিটাল সেখানে 7 বছর 8 বছর একদম 30 সেকেন্ডে বলতে হবে। আসলে স্ট্রাকচারাল ইস্যু আমাদের আছে। আমরা শর্ট টার্ম লোন নিয়ে শর্ট টার্ম ডিপোজিট লং টার্ম লোন করে, যেটা কাস্টমারদেরকে বকাবকি করে আপনারা কেন শর্ট টার্ম লোনে লং টার্মে যাচ্ছেন, আমরা কিন্তু এই কাজটা করছি অ্যাজ এ ব্যাংক। এই স্ট্রাকচারাল ইস্যুটাকে অ্যাড্রেস করে ক্যাপিটাল মার্কেট, অ্যাট দ্য সেম টাইম বন্ড মার্কেটটাকে আনতে হবে। আদারওয়াইজ কিন্তু আসলে যে গ্রোথ পেজটা আমরা চাচ্ছি, এখানে গ্রো করতে গেলে শুধু কাস্টমার ডিপোজিটে পারবো না, আমাদের লিকুইডিটি আনতে গেলে প্রচুর এফডি আনতে হবে, মানে কাস্টমারের কাছ থেকে টাকা নেব, সেটাই ঋণের বিতরণ করব, এভাবে হবে না। এই বিষয়টা আরেকদিন নিশ্চয়ই অনেক বিস্তারিত ভালো করে বুঝবো। অসংখ্য ধন্যবাদ সৈয়দ মাহবুবুর রহমান, ধন্যবাদ মুর্শিদ কুলি খান, ধন্যবাদ আব্দুল মাতলুব আহমেদ, ধন্যবাদ দর্শক। পরবর্তী পর্বে আলোচনা করব বাকশাল থাকলে কি হতো এই নিয়ে।